কি দিয়ে বলেন তো? মুরগির মাংস। আমাদের এই আলোচনার সারবস্তু হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে, আপনি যে বললেন যে মুরগির মাংস দিয়ে ভাত খাইছেন, আমরা আপনাদের শিখাতে চাই যে আপনি এবার ভাত দিয়ে মুরগির মাংস খাবেন। কথা তো একই নাকি না, পার্থক্য আছে? আপনি এতদিন মুরগির মাংস দিয়ে ভাত খাইছেন, আপনার খাবারটা ছিল ভাত, সাথে একটু মুরগির মাংস ছিল। বাংলাদেশে এই যে জিনিসটা আমরা খাই, দুইটা জিনিস দুই ভাগে ভাগ করছে, এক হচ্ছে ভাত আর এক হচ্ছে তরকারি। বুঝতে পারছেন? এই বাংলাদেশে এই কনসেপ্টটা আছে। আর এরকম উন্নয়নশীল দেশগুলো যেখানে অর্থের কষ্ট আছে এবং অন্যের কষ্ট আছে, সেখানে অন্য মানে খাবার বা ভাত। তো এইটার কষ্ট যেখানে আছে সেখানে আমরা দুই ভাগে ভাগ করছি। এক হচ্ছে আমার যে একটা তরকারি থাকতে হবে, তরকারিটাকে ভাত খেতে হবে, মানে মূল খাবারটা হচ্ছে ভাত আর সাথে একটা তরকারি লাগবে। এখন আমি এটা বিরোধিতা করছি না। একটা দেশ, তার দেশের জাতি বা সমাজের খাদ্যাভ্যাস তৈরি হয় দীর্ঘদিনের অর্থনৈতিক অবস্থা, কৃষ্টি, কালচার, সংস্কৃতির উপরে ভিত্তি করে। সুতরাং আমরা যে ভাতটা খাই এবং কথায় কথায় বলি তুমি কি দিয়ে ভাত খেয়েছো, এটা আসলে এটাই বাস্তবতা, আমরা তাই করি। আপনাকে যে বলতেছি এই জ্ঞানটা আপনাকে দিচ্ছি, আমি ঘরে যাই কিন্তু ওই ভাতই খাই, সাথে হয়তো মাছ বা মুরগি খাই। কিন্তু আমাদের এই পুষ্টি নিয়ে আলোচনার মূল মোদ্দা কথাটা হচ্ছে, সার কথা হচ্ছে, আমাদেরকে এখন থেকে এই মেধা সমৃদ্ধ জাতি তৈরি করতে হলে, আমাদের যদি জাতির গর্বতা, বুদ্ধিমত্তা যদি আমি বাড়াইতে চাই, আমার সন্তানরা খুব বড় বড় সায়েন্টিস্ট হোক, বড় বড় মানুষ হোক, সারা বিশ্বের অন্যান্য জাতি এবং সভ্যতার মানুষের সাথে কম্পিটিশন করে বাংলাদেশ এক নম্বরে চলে যাক, এইটা যদি চাই, তাহলে আমাদের এখন খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। কি আমরা শুধুমাত্র এই ভাতটাকেই খাই, এটাকে মেইন খাবার বানাইছি, সাথে একটু ভর্তা, একটু চাটনি, একটু মুরগি, একটু মাংস। দেখেন আমাদের বাসায় মাছ কিভাবে রান্না হয়। একটা বাজার থেকে একটা মাছ কেনা হলে বাসায় যদি 6জন 7জন পরিবারের সদস্য থাকে, ওই কেটে কেটে ছোট ছোট পিস করা হয়, তাই না? জীবনে কখনো একসঙ্গে 3-4 পিস মাছ খাইছেন আপনি? আমাদের খাওয়ানো হয়নি। ইভেন ওই ডিমের মধ্যেও ছুরি চালানো হয়েছে, অনেক সময় 2 ভাগ করে দেওয়া হয়েছে একটা ডিম। আসলে আমাদের অভাব ছিল, এটা সত্য। এখন আমাদের করতে হবে কি, ওই আস্ত ডিমটা খাওয়া শিখতে হবে। আমাদের এখন বলতে হবে যে মাছ দিয়ে ভাত খাইছি নাকি ভাত দিয়ে মাছ খাইছি, মানে আমি মাছই খাইছি, সাথে একটু ওই যে আমরা যেহেতু ভাত না খেলে পেট ভরে না, এই জন্য একটু ভাতও খেতে হবে। কি করতে হবে এখন? আস্ত একটা প্লেটে মাছ নিতে হবে, মাছটা পুরো খেয়ে ফেলতে হবে। সামর্থ্য নাই, এটা সত্য, কিন্তু আস্তে আস্তে আমাদের এটা ইনভেস্ট করতে হবে এর পেছনে। কেন আমি আপনাদেরকে বলি, আপনারা এখানে যারা আছেন খোঁজ নিলে জানা যাবে অধিকাংশই কিস্তি আছে না কম বেশি? আপনারা দেখেন, খেয়ে না খেয়ে কিস্তিতে টাকা জমাচ্ছেন না? আপনার টার্গেট সপ্তাহে আমাকে 500 টাকা কিস্তি জমা দিতে হবে, যে কোনোভাবে হলে ডিম বেচে, দুধ বেচে হলেও টাকাটা আপনি সেভ করে কিস্তিতে দিচ্ছেন। এই অভ্যাসটা পাল্টাইতে হবে। আপনি এই কিস্তির টাকা কেন জমাচ্ছেন? আপনি হচ্ছে কোনো অসুস্থ হলে হয়তো সে চিকিৎসার পেছনে খরচ করবেন, সন্তান বড় হলে বা আমার পরবর্তীতে কোনো কিছু একটা কিনবো, একটা স্বর্ণালঙ্কার কিনবো বা একটা ফ্রিজ কিনবো, এই জন্য। কিন্তু একটা জিনিস দেখেন, এই ডিম এবং দুধ আপনি বিক্রি করে কিস্তিতে টাকা দিচ্ছেন, কিন্তু আপনার সন্তানরা ডিম এবং দুধ থেকে বঞ্চিত হচ্ছে, মেধা শূন্য হয়ে বড় হচ্ছে। মেধা শূন্য বলা ঠিক হবে না, মানে কম মেধাবী হয়ে বড় হচ্ছে, তার প্রপার পুষ্টিটা তার ব্রেনে যাচ্ছে না, যার ফলে হচ্ছে কি যে সে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারছে না। তো আপনি যদি আপনার বাচ্চার পেছনে টাকাটা ইনভেস্ট করতেন, তাকে যদি দিনে 2টা ডিম খাওয়াতেন, 1 গ্লাস দুধ প্রতিদিন খাওয়াইতেন, ওইখানে যদি ইনভেস্ট করতেন, এই সন্তান আপনাকে অনেক বেশি ফিডব্যাক দিত। আপনার এই কিস্তির টাকা কোন কোম্পানি মেরে দিয়ে চলে যাবে আপনি পরে খুঁজে পাবেন না, আর এটার বেনিফিট আসবে কিনা তাও জানেন না। আজকে যেটাকে 100 টাকা জমাচ্ছেন, 1 বছর 2 বছর 10 বছর পরে এটা 100 টাকার জিনিস এই 100 টাকার কিনতে পারবেন না। তখন দেখা যাবে ওই একই জিনিস কিনতে 150 টাকা লাগতেছে। তার মানে এই যে বাড়তি লাভের যেটা আপনাকে বলা হচ্ছে, সেই লাভটা পাবেন কিনা জানেন না। কিন্তু সন্তানের পেছনে যদি ইনভেস্ট করেন, তাহলে এটা নিশ্চয়ই ফিডব্যাক পাবেন। আর এখন আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে, তারা তো পুষ্টি জিনিস ঠিকই বুঝছে যে ভালো ভালো জিনিস খাইতে হবে, ডিম দুধ মাংস খাইতে হবে, কিন্তু জিহ্বাটা তো আর ওইটা বলে না, জিহ্বাটা আইসক্রিম খাইতে চায়। এই জিহ্বাটা খুব দুষ্ট। আমাদের এই বাচ্চারা যারা এখানে আসো, আমাদের মধ্যে দুষ্ট আছে না, ভালো আছে, দুষ্ট আছে, অনেকে খুব দুষ্টামি পছন্দ করে। এই আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে শরীরের মধ্যে, সবচেয়ে দুষ্ট হচ্ছে জিহ্বা। এই জিহ্বা কিন্তু খুব দুষ্ট। এই জিহ্বা দিয়ে এমন কথা বলবে আরেকজনের মনে আঘাত লাগবে, সম্পর্ক নষ্ট হয়ে যায়। এমন কথা বলবে যে একেবারে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ শুরু হয়ে গেছে, ভাই বোনের মধ্যে বিভেদ শুরু হয়ে গেছে। এই জিহ্বা কিন্তু সাবধানে রাখতে হবে, কন্ট্রোল, বড়দেরও ছোটদেরও। ছোটদের কেন কন্ট্রোল করতে হবে? যেটা খাইতে বেশি মজা লাগে ওইটা বেশি খাওয়া যাবে না। বুঝা গেছে? এই যে সবাই হাসতেছো, কিন্তু এটাই সত্য। আমারও 2টা বাচ্চা আছে, ওই বের হলেই শুধু বলে আইসক্রিম কিনে নিয়ে এসো। আইসক্রিম খেতে মজা লাগে, কিন্তু আইসক্রিম খাবো মাঝে মাঝে খাবো, এইটাকে আমার অভ্যাস বানাই ফেলবো না। চিপস খাইতে ভালো লাগে, চিপস খাওয়া যাবে না। কারণ কি, এই যে আমাদের এই
গুরুজন যারা, তোমার সিনিয়র যারা এখানে কথা বলবেন, তারা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হয়ে এরপরে তোমাদেরকে এই জ্ঞানটা বা শিক্ষাটা দিচ্ছেন। উনি একজন ডাক্তার, উনি যে কথাটা বললেন, এই যে ভিটামিন B12 বললো, তুমি বোঝো আর না বোঝো, তোমার শরীরে যদি এটা না থাকে, তোমার শরীরে যদি জিঙ্কের ঘাটতি থাকে, তুমি দেখবা যে পড়ালেখায় বলো, চলাফেরায় বলো, খেলাধুলায় বলো, কোনো জায়গাতেই আর আরও অন্যান্য যারা ভালো খাওয়া দাওয়া করেছে, সচেতন ছিল, তাদের সাথে পারবা না, পেরে উঠবা না। এখন এই জন্য আমাদের এটা একটু বুঝে বুঝে করতে হবে। আমরা খাবার দাবার ঠিকই খাবো, আর এটার জন্য যে আপনি এখন বলতে পারেন যে স্যার আপনি বললেন আস্ত মাছ খাইতে, আমার পরিবারের 6 জন সদস্য, আমি কি 6টা মাছ প্রতিদিন কিনতে পারবো? সত্য, এটা আমরা বুঝি। বিকল্প কি? আল্লাহ তাআলা যে দেশে মানুষকে, যে দেশের মানুষের জন্য যেখানে জন্ম দিছে, সেইখানে তার জন্য উপায় উপকরণ তৈরি করে দিছে। আমাদের দেশে যে এত নদী, এইখানে যদি মাছ না পান, পাবেন কোথায়? আপনাদের তো সবসময় ভালো মাছ খাইতে হবে তা না, বড় মাছ খাইতে হবে তা না, ছোট মাছ যেটা কম দামে পাওয়া যায় সেটা খান, পুষ্টি আরো বেশি। বুঝতে পারছি? আপনার ঘরের পাশে শাকসবজি আছে, খান, বাচ্চারা খাইতে চায় না, অভ্যাস করেন। তো এইভাবে হবে কি যে আপনার খাবারটা ঠিকই আপনি গ্রহণ করতেছেন, প্রতিদিন খাচ্ছেন কিছু না কিছু। এই 1 প্লেট ভাত খাচ্ছেন সামান্য একটা আলু ভর্তা দিয়ে, কঠিন করে মরিচ পেঁয়াজ দিয়ে চটকায়, আর খুব মজা লাগতেছে।